সেই শ্মশানে বসে যখন একজন সাধক নিরাসক্ত চিত্তে আহুতি প্রদান করেন, তখন তার কাছে লোভ, মায়া, মমতা কোনো কিছু থাকে না, এমনকি ঘৃণা বোধ থাকে না। অগরপন্থী সাধকরা মরার মাথার যে খুলি, সেই খুলিতে করে কারণ বাড়ি পান করেন। তারা আহার করেন পচা গলা মাংস, অর্থাৎ কোনো কিছুতেই কিছু নয়। ঘৃণা নেই, লোভ নেই, ক্রোধ নেই, কামনা নেই। আর সেই বৈরাগ্যের উপযুক্ত পীঠস্থান হলো শ্মশান। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। লৌকিক অলৌকিক এই পর্যায়ের পর্যালোচনা আজকের বিষয় তন্ত্রক্রিয়া শ্মশানে সম্পন্ন হয় কেন, বা তন্ত্রক্রিয়ার জন্য শ্মশানকে কেন উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। নমস্কার, বাকস্রোত ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক এই পর্যায়ের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের বিষয় তন্ত্রক্রিয়া শ্মশানে সম্পন্ন হয় কেন, বা তন্ত্রক্রিয়ার জন্য শ্মশানকে কেন উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়। আমরা জানি মূলত অমাবস্যায় এই জাতীয় তন্ত্রক্রিয়া সম্পন্ন করা হয় শ্মশানে, এবং সব থেকে প্রশস্ত দিন গোটা বছরের মধ্যে হচ্ছে সেই দিনটি, যেদিন আমরা করাল বদনা দেবী কালীকে আরাধনা করি, সেই অমাবস্যা, কালী পুজোর রাত। কলকাতার জনবহুল স্থানে যে শ্মশান আছে, সেখানে গেলে আমরা অবশ্যই সেই তান্ত্রিক ক্রিয়াকর্ম প্রত্যক্ষ করতে পারবো না, করা সম্ভব নয়। কিন্তু গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামে যেখানে কাঠের চিতা রয়েছে, সেখানে শ্মশানে তন্ত্র সাধনা হয়। আর সেই তন্ত্র সাধনা হয় মৃতদেহ দাহর পর। হয় যে জ্বলন্ত কাঠ রয়েছে, সেই কাঠে আহুতি প্রদান করে, কিংবা চিতা নিভে গেছে, আবার সেই কাঠকে জ্বালিয়ে সেখানে আহুতি প্রদান করেন সাধক। যদিও এই কঠিন তন্ত্রক্রিয়া সাধারণ গৃহী মানুষের পক্ষে সম্ভব নয়, এবং তন্ত্রক্রিয়া অবশ্যই গুরুমুখী বিদ্যা। গুরুর দ্বারা যথার্থভাবে যদি অনুশীলন প্রাপ্ত না হয় কোনো মানুষ, তার পক্ষে ভয়ানক, ভয়ঙ্কর এই তন্ত্রক্রিয়া সাধন। শ্মশানে যে কাঠের চিতা, সেই চিতাকে ব্যবহার করা হয় হোম কুণ্ড রূপে। মৃতদেহ দাহ করে চলে গিয়েছে মানুষ। অনেক সময় গ্রামের বিভিন্ন শ্মশানে দেখা যায় যে মৃতদেহ প্রায় অর্ধদগ্ধ অবস্থায় রেখে চলে গেছে, খুব প্রশস্ত। সেখানে সেই চিতায় যিনি তান্ত্রিক, তিনি তার তন্ত্রক্রিয়া করতে পারেন, অথবা সঠিকভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে চিতা নিভিয়ে জল দিয়ে আত্মীয়বর্গ চলে যাওয়ার পর সেই কাঠকে আবার পুনঃপ্রজ্বলিত করে তান্ত্রিক সেখানে তার ক্রিয়া পদ্ধতি সম্পন্ন করেন। কিভাবে করেন না, হোম কুণ্ড রূপে ওই চিতাকে ব্যবহার করে তাতে আহুতি প্রদান করা হয়। সে আহুতির ক্ষেত্রে যেমন ঘি থাকে, বেলপাতা থাকে, তেমনি সমিত রূপে ব্যবহৃত হয় শুকনো লঙ্কা। আর মন্ত্রাদিত আছেই, সে সম্বন্ধে আমরা যারা গৃহী মানুষ, আমাদের সম্যক ধারণা নেই। কিন্তু বেছে বেছে শ্মশান কেন? হিন্দু পুরাণ অনুসারে আমাদের দেবাদিদেব যিনি ভূতনাথ, তার আবাসস্থল হচ্ছে শ্মশান। তাই শ্মশান বড় পবিত্র স্থান। এছাড়া শ্মশান
এমন একটি ক্ষেত্র যেখানে মানুষ বৈরাগ্য প্রাপ্ত হয়, অশুভ শক্তি বিনাশ, অহং বিনাশ এবং পরম অনুভবের শ্রেষ্ঠ স্থান হচ্ছে শ্মশান। আমরা অনেক বৈষম্য বোধে জর্জরিত। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ উচ্চ জাতি বা গোত্রভুক্ত, আবার কেউ অন্তজ, নীচ, অসুচি। ব্রাহ্মণ চণ্ডালের এই ভেদ কিন্তু চিতায় শেষ। সেখানে পঞ্চভূতে বিলীন হচ্ছে দেহ। আর আমাদের যে অহং, আমিত্ববোধ, আমি এই, আমি ওই, আমার বিদ্যা আছে, আমার অর্থ আছে, আমার যশ আছে, আমার প্রতিষ্ঠা আছে, এই সমস্ত কিছুর কিন্তু চির বিনষ্টি সম্পন্ন হচ্ছে প্রজ্বলিত চিতায়। তাই সেই বৈরাগ্যের পীঠস্থান শ্মশানে একজন সর্বত্যাগী সাধক মহামায়ার আরাধনা করে থাকেন। যখন সেই শ্মশানে বসে একজন সাধক নিরাসক্ত চিত্তে আহুতি প্রদান করেন, তখন তার কাছে লোভ, মায়া, মমতা কোনো কিছু থাকে না, এমনকি ঘৃণা বোধ থাকে না। অগরপন্থী সাধকরা তারা মরার মাথার যে খুলি, সেই খুলিতে করে কারণ বাড়ি পান করেন। তারা আহার করেন পচা গলা মাংস, অর্থাৎ কোনো কিছুতেই কিছু নয়। ঘৃণা নেই, লোভ নেই, ক্রোধ নেই, কামনা নেই। আর সেই বৈরাগ্যের সাধন ক্ষেত্র, পীঠস্থান হলো শ্মশান। শ্মশানের সাধনা মানে অতি প্রাকৃত অলৌকিক শক্তির আরাধনা। সেই নির্জন পরিবেশে এমন সাধনা, অতি প্রাকৃতের সাধনা, ভূত প্রেতের আবাহন, তার পথ প্রশস্ত হয়ে যায়। আর তাই শ্মশান তন্ত্র সাধনার এক উপযুক্ত স্থান। নির্জন পরিবেশ মনের ভাবকে বিদূরিত করে। চিতার আগুন আমাদের বুঝিয়ে দেয় জীবনের নশ্বরতাকে উপলব্ধি করা এবং পরমেশ্বরের চরণে আত্মসমর্পণ এমন উপযুক্ত ক্ষেত্র ছাড়া কখনো সম্ভব হতে পারে না। চিতাকে তান্ত্রিকরা বলেন প্রকৃতির কোল। সেই প্রকৃতি মাতার কোলে আমরা যখন শায়িত হই, তখন জীর্ণ বসনের মতো আমাদের পরিত্যক্ত দেহ দগ্ধ হয়ে যায়, আর আমাদের নিরাকার আত্মা যাত্রা করে অনন্ত লোকে। শ্মশানের যে সাধনা, সেটাও কিন্তু দুটি পর্যায়ে বিন্যস্ত। যারা হীন তন্ত্র যোগ সাধন করেন, অর্থাৎ কিনা মারণ, চাটন, মানুষের নানা ক্ষতি সাধন, এমনকি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তাও যেমন শ্মশানে সম্পন্ন হয়, তেমনি উন্নত মার্গের সাধক যারা, তাদের পরম মুক্তির জন্যে, মোহ মুক্তির জন্যে এবং মোক্ষ অর্জনের জন্য তারা তপস্যা করেন এই শ্মশানে। আমাদের লোকালয়, সেখানে যে কোলাহল প্রতি মুহূর্তের, সেখানকার চূড়ান্ত বস্তুনিষ্ঠ জাগতিক জীবন, তা সাধন পথের অন্তরায় হয়ে ওঠে। সর্বক্ষেত্রেই দেখা যায় যারা সন্ন্যাসী, তারা কিন্তু লোকালয় থেকে দূরে চলে যান। কখনো তা হিমালয়ের তুষারাবৃত স্থান, কখনো গভীর অরণ্য। এই সর্বক্ষেত্রেই কিন্তু মোহ মুক্তির একটা প্রয়াস রয়েছে, বৈরাগ্য সাধনের একটা একনিষ্ঠ আকাঙ্ক্ষা রয়েছে, লক্ষ্য রয়েছে। আর
দূরে যাওয়া যখন সম্ভব হয় না, তখন নিকটের মধ্যে, কাছের মধ্যে সাধকরা শ্মশানকেই গ্রহণ করেন। শ্মশানে ওই যে বললাম অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে তারা আহুতি দেন জগন্মাতাকে। তবে শুধুমাত্র দেবী নন, ভূত প্রেত, ডাকিনী যোগিনী, তাদেরও কিন্তু আবাহন করা হয়। এবং শুধুমাত্র তাই বেলপাতা নয়, জবা ফুল নয়, সুরা নয়, তার সঙ্গে মাংসও কিন্তু আহুতি প্রদান করা হয়ে থাকে। এরই সমান্তরালে শ্মশানে আরেকটি সাধনা হয়ে থাকে, তার নাম শব সাধনা। শব সাধনায় সংগ্রহ করা হয় একটি সদ্য মৃত শব, এবং সেই শবের ওপর বসে জাগ্রত করে তোলা হয়। অর্থাৎ কিনা সেই মৃত দেহের মধ্যে ভর করে কোনো প্রেতাত্মা, তাকে তার বুকের ওপর বসে সাধক কঠিন সাধনায় রত হন। মন্ত্র পাঠের সঙ্গে তার মুখের মধ্যে প্রদান করা হয় সুরা, মুখের মধ্যে প্রদান করা হয় মাংস, এবং সেই মুহূর্তে চতুর্দিকে অনেক ভয় ভীতি উদ্রেক করার জন্য আসে। যদি সেই প্রচন্ড ভয়ে আসন পরিত্যাগ করে উঠে যায় সাধক, তাহলে অচিরেই তার প্রাণ নাশ করা হয়। প্রাণ নাশ করে থাকে যাদের আবাহন করেছে সেই ভূত প্রেতরা। আবার কখনো মোহিনী মায়ার বিস্তার হয়, তার যৌবনের উদ্দাম লাস্য নিয়ে আবির্ভূত হয় কোন নারী, সেও কিন্তু সে অপশক্তির অংশ। সাধক যদি ভীত হয়ে আসন ত্যাগ করে, তাহলে তার মৃত্যু অনিবার্য। আর যদি কামনার দ্বারা তাড়িত হয়ে আসন ত্যাগ করে, তাহলেও তার ধ্বংস অবধারিত। তার সমস্ত সিদ্ধি, সমস্ত সাধনার ফল বিনষ্ট হয়ে যায়। তবে সব সাধনা সচরাচর আমরা শ্মশানে দেখি না, প্রত্যক্ষ করি না। খুব প্রত্যন্ত গ্রামে অনেক কাপালিক অঘোরপন্থী তারা সব সাধনা করে থাকেন। আমি সেই সব সাধনার কোনো প্রত্যক্ষদর্শীর পরিচয় পাইনি, কিন্তু তারাপীঠের শ্মশানে আমি নিজেও দেখেছি তান্ত্রিককে তন্ত্রক্রিয়া করতে চিতার সামনে বসে। সুতরাং শ্মশানের এই যে ভয়াবহতা এবং মৃত্যু রূপা মহাকাল, আমাদের বিধাতার তিনটে রূপ আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারক মহেশ্বর। সুতরাং সেই ধ্বংসকে, সেই রুদ্রকে আমরা আবাহন করি কোথায়? যেখানে রয়েছে মৃত্যু, যেখানে রয়েছে সব, যেখানে রয়েছে বৈরাগ্য, যেখানে রয়েছে নিরাসক্তি, যেখানে রয়েছে সমস্ত অহংবোধের বিনষ্টি। এবং মূল শ্মশানগুলো প্রায় সর্বক্ষেত্রেই কিছু কিছু ব্যতিক্রম ব্যতীত কোনো নদীর ধারে, গঙ্গার ধারে অবস্থিত। তার কারণ ওই যে বহতা স্রোত, সেই বহতা স্রোতে যেমন অস্থি বিসর্জন দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ওই স্রোতে সাধকও সমর্পণ করে তার সমস্ত মোহকে, তার সমস্ত আসক্তিকে। সুতরাং বহতা নদীর তীর, শ্মশান, মৃতের প্রজ্বলন্ত চিতা সবকিছু মনে করিয়ে দেয় পঞ্চভূতে দেহের বিনাশের কথা। লোকালয়ে বসে জাগতিক কামনা বাসনায় আবিষ্ট মানুষ তাই তন্ত্রক্রিয়া করতে পারে না। তন্ত্রক্রিয়ার জন্য উপযুক্ত স্থান নিভৃত শ্মশান। শ্মশানের
মৃতদেহ, পরিধ্বনি, নিশুতি রাতের নির্জনতা, সমস্ত কিছু যে ভাবমণ্ডল তৈরি করে, যে পরিবেশ তৈরি করে, সেই পরিবেশেই তন্ত্র সাধক একনিষ্ঠ সাধনায় ব্রতী হন। আর তাই শ্মশান তন্ত্রক্রিয়ার এক উপযুক্ত স্থান। এবার বলবো আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা। আমি তখন বেশ ছোট। আমাদের একটা জমি জায়গা নিয়ে, আমাদের বাড়ি জয়নগর, সেখানে লাটের অনেক জমি আছে, সেই জমি জবরদখল করেছে একজন। তো একটা মামলা চলছিল। সেই মামলার সময় বাবা গিয়েছিলেন একজন যথার্থ তান্ত্রিকের কাছে, অবস্থান কলকাতা ঠনঠনে কালীবাড়ির কাছে, বিদ্যুৎ চ্যাটার্জি স্ট্রিট, পান্ডিজি ভূতনাথ পান্ডে। তিনি বলেছিলেন আমি এই যজ্ঞ করব শ্মশানে, কৌশিকী অমাবস্যার রাত্রে। আমার মনে আছে বাবা পান্ডিজির নির্দেশ অনুযায়ী সমস্ত জিনিসপত্র কিনলেন, এবং আমি খুব ছোট, ইচ্ছে ছিল দেখার। তখন বোধ হয় 6 বা 7 পড়ি। সময়টা সম্ভবত 1974 বা 75 হবে। যথারীতি আমাকে তো নিয়ে যাওয়া হয়নি, কিন্তু ভীষণ একটা কৌতূহল ছিল, রোমাঞ্চ ছিল। শ্মশান, সেখানে তন্ত্রক্রিয়া হবে। তার আগে এরকম অনেক ভূতের গল্প পড়েছি, শ্মশান, সেখানকার ক্রিয়াকলাপ, ডাকিনী যোগিনী, ভূত প্রেতের সমস্ত শুনেছি। তো আমার দেখা হয়নি, কিন্তু সেখানে সারা রাত ধরে যজ্ঞ হয়েছিল, এবং যজ্ঞ করে যে মামলাতে হার প্রায় নিশ্চিত, কারণ বাবার কাছে সেভাবে কোনো ডকুমেন্ট ছিল না, খুব বিশ্বাসের উপর একজনের উপর ছেড়ে দিয়েছিলেন সেই সুন্দরবন এলাকার লাটের জমি। তো সেই প্রায় হারা মামলায় তিনি জয়লাভ করেছিলেন। একটি কবচ সেখানে তৈরি করে দিয়েছিলেন পান্ডিজি, প্রণম্য ভূতনাথ পান্ডে। তিনি এখন ইহলোকে নেই। সেই বগলামুখী কবচ, যে কবচ বাবা বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, 6-7 বছর আগে বাবা মারা গিয়েছেন, যে কবচ হাতছাড়া করো না। কবচের মধ্যে দেখেছিলাম অনেকগুলো সমস্ত ত্রিকোণ, চতুষ্কোণ, কি সমস্ত আঁকা সোনার কবচ বাবা পড়তেন, সেটা লাল সুতো দিয়ে। পান্ডেজি বলেছিলেন যে সোনার চেন নয়, লাল সুতো, লাল দেবী কালিকার বড় প্রিয় রং পড়তে বাবা সারা জীবন পড়েছিলেন, এবং সারা জীবনই নিরুপদ্রব, শান্তি, সাফল্য, অর্থ, সমস্ত কিছুর মধ্য দিয়ে তন্ত্রক্রিয়া যারা করেন, তাদের মধ্যে উন্নত মার্গের সাধক যারা, তারা কিন্তু ওই মারণ চাটনের জন্য শ্মশানে যান না। তারা শ্মশানে যান মানুষের হিত সাধনের জন্য, কল্যাণ সাধনের জন্য, মানুষের উপকারের জন্য। 10 মহাবিদ্যার যে নানা রূপ, তাদেরও শুধু দেবী কালিকা নয়, সেখানে বগলা, মাতঙ্গী, ধূমাবতী, ছিন্নমস্তা, তাদেরও নানা আরাধনার মধ্য দিয়ে বিভিন্ন প্রকার ফল লাভ হয়, ফল লাভ সম্পন্ন হয়। এবং সেই তন্ত্রক্রিয়ার ক্ষেত্রেও উপযুক্ত স্থান হচ্ছে শ্মশান। কারণ দেবী কালিকা, দেবী দুর্গা, যাই বলি না কেন, তার স্বামী স্বয়ং দেবাদিদেব ভূতনাথ। তাই ভূতনাথের অবস্থান যেখানে, ভূতনাথের দৃষ্টি যেখানে, সেই শ্মশানই তন্ত্রক্রিয়ার শ্রেষ্ঠ স্থান। শ্মশান, তন্ত্র সাধনা, সব সাধনা, অমাবস্যা, এই প্রতিটি শব্দ তাই একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, অচ্ছেদ্য ভাবে সম্পৃক্ত। আর আমরা যারা বিশ্বাস করি অলৌকিকতায়, আমাদের চোখের সামনেও এই শব্দগুলো এক অলীক রোমাঞ্চকর মায়া জগতের সৃষ্টি করে থাকে। তবে একটা কথা বলবো, যদি কোনো তন্ত্র ক্রিয়ার জন্য
তান্ত্রিকের কাছে যান, কখনোই বিজ্ঞাপন দেখে যাবেন না। যারা নিরন্তর বিজ্ঞাপন দিয়ে থাকেন কাগজে, যারা প্রচার করে থাকেন ইউটিউবে, তারা কিন্তু কেউই সেই পর্যায়ের সাধক নন। সেই পর্যায়ের সাধকদের খুঁজে পেতে গেলে যেতে হবে কামাখ্যায়, যেতে হবে তারাপীঠে, এবং অথবা বিশ্বস্ত সূত্রে তাদের অন্বেষণ করতে হবে। আজকের যুগে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তন্ত্রক্রিয়া হয়ে থাকে। তারাপীঠের শ্মশান এমন তন্ত্রক্রিয়ার এক উপযুক্ত স্থান, যেখানে দাঁড়িয়ে বৈরাগ্যের পথ ধরে নিরাসক্ত সাধক যেমন আপন মুক্তি অন্বেষণ করেন, তেমনি মানুষের মঙ্গল কর্মের জন্য, মানুষের মঙ্গলের জন্য তারা সম্পন্ন করেন তন্ত্রক্রিয়া। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আবার আসবো এমনই একটি চিত্তাকর্ষক বিষয় নিয়ে লৌকিক অলৌকিক পর্যায়ের পরবর্তী অনুষ্ঠানে। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।